দ্য ডিজিটাল এডুকেয়ারে আবার সবাইকে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমার আলোচনার বিষয় হবে একাদশ শ্রেণীর তোমাদের যে আন্তর্জাতিক কবিতাটি আছে ভারভরা রাও চারণ কবি কবিতাটি ভারভরা রাওয়ের লেখা। চলো এই কবিতাটি দেখে নিই। প্রথমে আমরা কবি পরিচয় জেনে নেব। চারণ কবি ভারভরা রাও সম্পর্কে কিছু কথা। দেখো, জন্ম তেলেগু সাহিত্যের বিশিষ্ট কবি ভারভরা রাও। এর জন্ম 3 নভেম্বর 1940 খ্রিস্টাব্দে। তাহলে কী পাওয়া যাচ্ছে, ভারভরা রাও হলো তেলেগু সাহিত্যের একজন কবি, আর এই কবিটা বাংলায় অনুবাদ করা হয় কবিতাটি। আর কবিতাটির নাম কি? চারণ কবি। চারণ কবি কাকে বলে আগে জানতে হবে। যে কবিরা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বা চারণ করে তাদের কবিতার ভাবনা চিন্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেয় গানের মধ্য দিয়ে, তাকে কি চারণ কবি বলা হয়। তখনকার অন্ধ্রপ্রদেশ রাজ্যের ওয়ারঙ্গল জেলার চিন্নাপেড্ডিয়ালা গ্রামে কবির জন্ম। বর্তমানে ওয়ারঙ্গল জেলা তেলেঙ্গানার অন্তর্ভুক্ত। তার পিতার নাম কোদণ্ড রামারাও এবং মায়ের নাম রক্ষিণী। তাহলে এখানে তোমাদের প্রশ্ন হতে পারে, ভারভরা রাও কোন ভাষার সাহিত্যিক ছিলেন? তেলেগু ভাষা। কবিকৃতি কবিতা সংকলন ভারভরা রাওয়ের প্রধান কবিতা গ্রন্থগুলির নাম হলো চেল্লি নেগাল্লু প্রথম কবিতা গ্রন্থ। তাহলে এখানে প্রশ্ন থাকতে পারে, ভারভরা রাওয়ের প্রথম কবিতা গ্রন্থের নাম কি? চেল্লি নেগাল্লু। প্রকাশিত হয় 1968 খ্রিস্টাব্দে। কবির বয়স তখন 28। জেলার লেখক সম্মেলনে প্রকাশিত হয় কবিতা সংকলনটি। তারপরে দেখো, জীবনারী নারী। কবির দ্বিতীয় কবিতা সংকলন প্রকাশকাল 1972 খ্রিস্টাব্দে। উড়ে গিপ্পু প্রকাশকাল 1974। স্বেচ্ছা প্রকাশকাল 1978। সমুদ্রম প্রকাশকাল 1983 খ্রিস্টাব্দ। ভবিষ্যৎ শতু চিত্রপটম প্রকাশকাল 1986 খ্রিস্টাব্দে। মুক্ত কণ্ঠন প্রকাশকাল 1990। আরজলু প্রকাশকাল 1998। উন্না দে দো উন্না টলু প্রকাশকাল 2000। এছাড়াও অন্যান্য কাব্যগ্রন্থগুলি হলো দধ ধামাউ থুন্না বাগদাদ 2003, মৈনাম ও ওয়ারকাম 2003, অন্তঃসূত্রম 2006, তেলেঙ্গানা বীরগাথা 2007, পালাপিত্তা পাতা মেসি 2014, ভারভরা রাও কবিতাম। এগুলো গেল ভারভরা রাওয়ের লেখা কয়েকটি কাব্যগ্রন্থ, কবিতা গ্রন্থের নাম। আর এই যে কাব্যগ্রন্থগুলোর নাম এবং তার প্রকাশকালটা মনে রাখবে, তোমাদের বাম স্তম্ভ ডান স্তম্ভ দিতেই পারে। কবিতার উৎস এবারে দেখো। চারণ কবি কবিতাটি অনুবাদক কবি শঙ্খ ঘোষ। এই যে চারণ কবি কবিতাটা, এটা তো তেলেগু ভাষার একটি কবিতা। এই কবিতাটি কে বাংলায় অনুবাদ করছে? শঙ্খ ঘোষ। সাহিত্যিক দেবেশ রায় সম্পাদিত সেতুবন্ধন পত্রিকায় 15 সংখ্যায় কবিতাটি প্রকাশিত হয়। কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সেতুবন্ধন পত্রিকায়। আর সেতুবন্ধন পত্রিকার প্রকাশক ছিলেন দেবেশ রায়। অনুদিত কবিতার প্রকাশকাল 2019 এর 13 জানুয়ারি। মূল কবিতাটির নাম কবি। কবিতাটি রচিত হয় 23 অক্টোবর 1985 তেলেগু ভাষায়। তেলেগু ভাষায় তাহলে চারণ কবি কবিতাটার কী নাম ছিল? কবি। কবির ইংরেজি অনুবাদ করেন ডি ভেঙ্কট রাও। ইংরেজি অনুবাদে কবিতাটির নাম দ্য বার্ড। মূল কাব্যগ্রন্থের নাম ভবিষ্যৎ চিত্রপটম। এর প্রকাশকাল 1986 খ্রিস্টাব্দ। এই কাব্যগ্রন্থের কবিতাগুলির রচনাকাল 1978 থেকে 1985 খ্রিস্টাব্দ। প্রেরণা, এই যে ভারভরা রাও চারণ কবি বা কবি কবিতাটি লিখছে, এটার প্রেরণা কোথা থেকে পেল? একজন বিদেশি কবির থেকে। তার নাম কি? প্রেরণা মেলসিলা বেঞ্জামিন মোলায়েস, দক্ষিণ আমেরিকার কৃষ্ণাঙ্গ কবি। এই যে মেলসিলা বেঞ্জামিন মোলায়েস দক্ষিণ আফ্রিকার একজন কৃষ্ণাঙ্গ কবি ছিলেন, যিনি ওই যে বর্ণভেদ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তাই তাকে অল্প বয়স, মাত্র 30 বছর বয়সে ফাঁসি দিয়ে দেওয়া হয়। এই যে তিনি তার থেকে এই কবিতাটার প্রেরণা নিয়ে কবিতাটা লিখছেন। চারণ কবি কার লেখা? ভারভরা রাও। কে অনুবাদ করে? বঙ্গানুবাদ শঙ্খ ঘোষ। দেখো কবিতাটা শুরু হচ্ছে, নিয়ম কানুন যখন সব লোপাট আর সময়ের ঢেউ তোলা
কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়। কবিতাটা শুরুই হচ্ছে নিয়ম কানুন সব লোপাট, মানে সমাজের একটা অস্থির পরিবেশের মধ্য দিয়ে যখন কি মানে শাসক শ্রেণী এই অত্যাচার এতটাই বেশি হচ্ছে যে শাসক শ্রেণীর কোনো সরকারের নিয়ম নীতি মানছে না, নিয়ম কানুন সব লোপাট হয়ে গেছে, তুলে দেওয়া হয়েছে, এরকম পরিস্থিতির কথা বলা হচ্ছে। নিয়ম কানুন যখন সব লোপাট, এখানে প্রশ্নই থাকতে পারে নিয়ম কানুন যখন সব ড্যাশ লোপাট, যখন সব লোপাট, কি লোপাট হয়ে গেছে? নিয়ম কানুন। আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল, সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল, এই যে কালো মেঘের দল কারা? শাসক শ্রেণী, অত্যাচারিত শ্রেণী, যারা অত্যাচার করছে শাসক গোষ্ঠী, তাদেরকে কালো মেঘের দলের সঙ্গে তুলনা করা হচ্ছে। আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল, এই কালো মেঘের দলগুলো সময়ে সময়ে মাথা চাড়া দিয়ে ওঠে, শাসক শ্রেণী সময়ে সময়ে মাথা চাড়া দিয়ে ওঠে, তাই বলছে। আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়, কালো মেঘের দল কি করছে? গলায় ফাঁস লাগাচ্ছে। কার গলায়? নিজের গলায় নয়, যারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের গলায় ফাঁস লাগাচ্ছে কারা? এই শাসক শ্রেণীরা বা কালো মেঘের দল, যারা প্রতিবাদী মানুষ রয়েছে সমাজে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের গলায় ফাঁস লাগিয়ে দেওয়া হচ্ছে। এখানে প্রশ্নই হতে পারে যে আর সময় ঢেউ তোলা ড্যাশ মেঘের দল, কালো মেঘের দল। আর মেঘের দল কি করছে? ফাঁস লাগাচ্ছে গলায়। আর কোন মেঘের দল? সময়ের ঢেউ তোলা মেঘের দল। চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়, চুইয়ে পড়ছে না কোনো রক্ত। এই যে গলায় ফাঁস লাগানো হচ্ছে কিন্তু চুইয়ে কোনো রক্ত পড়ছে না, রক্ত চুইয়ে পড়ছে না, এর অর্থ হলো যে যাকে গলাদে বা জেলের মধ্যে বন্দি করা হয়েছে তাকে শারীরিকভাবে অত্যাচার করা হচ্ছে না, তাকে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে, এবং তার রক্তটা, তাকে যে অত্যাচার করা হচ্ছে তাকে শারীরিকভাবে অত্যাচার করা হচ্ছে না, তাই তার বাইরের থেকে দেখে বোঝা যায় না তার শরীরের এক বিন্দু রক্ত চুইয়ে পড়ছে না, কিন্তু তাকে মানসিকভাবে ভেঙে ফেলা হচ্ছে, তার যে চিন্তা ভাবনা সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাই বলছে চুইয়ে পড়ছে না কোনো রক্ত, চুইয়ে পড়ছে না কোনো কি রক্ত, কোনো চোখের জলও নয়, কোনো চোখের জলও নয়। কেন? যে মানুষটাকে ফাঁসি দেওয়া হচ্ছে তার চোখ থেকে এক বিন্দু জল পড়ছে না, কারণ তার দুঃখটা সহ্য করতে করতে তিনি কি পাথরের মতো হয়ে গেছেন। এতদিন থেকে তার উপর অত্যাচার করা হচ্ছে, অত্যাচার সহ্য করতে করতে তিনি পাথরের মতো পাষাণ হয়ে গেছেন, তাই তার চোখ থেকে কি এক ফোঁটাও জলও পড়ছে না। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে ওঠে বাজ, ঝিরঝির বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড়। আর ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে ওঠে বাজ, ঘূর্ণিপাক, সমুদ্রে যেমন ঘূর্ণিপাকের সৃষ্টি হয়, বাতাসের মধ্যে তেমন ঘূর্ণিপাকের সৃষ্টি হয়। এই যে ঘূর্ণিপাকে বিদ্যুৎ মানে একটা আগুনের খণ্ড, আগুনের ঝলকানি, হয়ে উঠছে বাজ মানে বজ্র বিদ্যুৎ হয়ে উঠছে। এই যে ধরো প্রথমে ঘূর্ণিপাকে বা এই যে সমাজের যে বিশৃঙ্খল পরিবেশের মধ্যে প্রথমে একটা মানুষ প্রতিবাদ করেছিল, একটা মানুষ বিদ্যুতের সমান, কিন্তু এই যে একজনের প্রতিবাদ এক সময় কি দেখা গেল? সমবেত প্রতিবাদে পরিণত হলো। এই সমবেত প্রতিবাদটাকে বোঝানোর জন্য কি বলছে? বিদ্যুৎ হয়ে উঠলো বাজ। তাহলে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে, বিদ্যুৎ কি হয়ে উঠছে? বাজ। ঝিরঝির বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড়। আর ঝিরঝিরে বৃষ্টি মানে হালকা বৃষ্টি, হালকা বৃষ্টি একসময় কি প্রলয় ঝড়, প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় সহকারে বৃষ্টি হচ্ছে। এই যে ঝিরঝিরে বৃষ্টিও ধরে নাও একজন মানুষের প্রতিবাদ প্রথমে ঝিরঝিরি বৃষ্টির মতো হয়েছিল, তারপর আস্তে আস্তে সময়ত মানুষ সেই প্রতিবাদের মিছিলে সামিল হচ্ছে, তাই বলা হচ্ছে ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড়। আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। মায়ের বেদনাশ্রু, এই যে মায়ের সন্তান জেলে ভিতরে রয়েছে, গড়াদের ভিতরে প্রতিবাদ করতে গিয়ে, সমাজকে সুস্থ সমাজ গড়ে তুলতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে জেলের মধ্যে রয়েছে, সেই মায়ের বেদনাশ্রুর কথা বলা হয়েছে। এই যে মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে, এই মা সেই মা, তার পাশাপাশি দেশমাতা। মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। এই যে মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। জেলের গড়াতে যে কবিকে বন্দি করে রাখা হয়েছে তাকে তো শারীরিকভাবে বন্দি করে রাখা হয়েছে, তার তো চিন্তাভাবনাকে বন্দি করে রাখা হয়নি। তিনি কি করছেন? জেলের মধ্যে থেকে বিভিন্ন চিরকুটের মধ্য দিয়ে তার চিন্তাভাবনাকে মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছেন। তাই বলছে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। তাহলে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কি? বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। এই যে কবির কোনো লিপিকার স্বর জেলের গড়ার থেকে কি নিয়ে বেরিয়ে আসছে? মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে। তারপর দেখো, যখন কাপড় লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা।
যখন কাপড় লাগে জিভে, এই যে মানুষ যখন কথা বলে তার মনের ভাবকে প্রকাশ করতে চায়, তখন কি হয়, তার জিভের মধ্যে কম্পনের সৃষ্টি হয়। জিভের মধ্যে কম্পনের সৃষ্টি না হলে কি তার যে ধ্বনিটা বাইরে বেরোবে না। তাই বলছে যখন কাপড় লাগে জিভে, যখন কাপড় লাগে, কোথায় কাপড় লাগে? জিভে। বাতাসকে মুক্ত করে দেয় সুর, বাতাসকে মুক্ত করে দেয় সুর। বাতাসের মধ্যে এই যে জিভের মধ্যে কম্প লাগলে বাতাসে তার ধ্বনিটা মুক্ত করে দেয়, বাতাসের মধ্যে কথাটাকে ছড়িয়ে দেয়। তাই বলছে বাতাসকে মুক্ত করে দেয় সুর। বাতাসে কি মুক্ত করে দেয়? এখানে তোমাদের প্রশ্ন হতে পারে বাতাসকে কি মুক্ত করে দেয়? সুর। গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, গান যখন হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র, এই যে কবির গাওয়া গান বা লেখা গান একসময় কি দেখা যাচ্ছে? যুদ্ধের অস্ত্র হয়ে উঠছে। এই কবির গানে মানুষ সমবেত হচ্ছে। তাই বলছে গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, মানে যুদ্ধের অস্ত্র। গান কি হচ্ছে? যুদ্ধের অস্ত্র। কবিকে তখন ভয় পায় ওরা। এই যে কবি গান লিখছে তখন কি হচ্ছে? শাসক শ্রেণী যারা অত্যাচার করছে মানুষের উপর, সাধারণ মানুষের উপর, তারা কি ভয় পাচ্ছে কবির গানকে? কবির গানে সাধারণ মানুষ সমবেত হবে, তাই তারা ভয় পাচ্ছে। তাই কি করছে? কবিকে তখন ভয় পায় ওরা, কবিকে ভয় পায় ওরা। ওরা বলতে শাসক শ্রেণী কবিকে ভয় পাচ্ছে। ভয় পেয়ে কবিকে কি করছে? জেলের মধ্যে বন্দি করে রাখছে, কয়েদ করে তাকে, আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। এই যে কবিকে, যে কবি গান গাচ্ছে তাকে ভয় পেয়ে শাসক শ্রেণী কী করছে? তাকে জেলের মধ্যে কয়েদ করে দিয়ে গর্দানে শক্ত করে ফাঁস লাগিয়ে দিচ্ছে গলার মধ্যে, তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয়, কি জড়িয়ে দেয়? ফাঁস। কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে। কিন্তু তারই মধ্যে এই যে কবিকে ফাঁস লাগিয়ে দেওয়া হচ্ছে, জেলের মধ্যে আটকে রাখা হয়েছে, এই কিছুদিনের মধ্যে কবি কী করেছেন? তার সুর নিয়ে, তার যে কথাবার্তা, তার যে চিন্তাভাবনা, এই সমস্ত নিয়ে জনতার মাঝখানে বা সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছেন, জনতার মাঝখানে শ্বাস ফেলেছেন। কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলেছেন কোথায়? জনতার মাঝখানে। জনতার মাঝখানে কবি কী নিয়ে শ্বাস ফেলেছেন? সুর নিয়ে। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে। ফাঁসির মঞ্চ, এই যে কবি শেষে একটা সুস্থ সমাজের কল্পনা করেছেন। কবি কল্পনা করতে পারছেন যে একটা সুস্থ সমাজ গড়ে উঠেছে, তাই কবি বলছেন যে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে। ফাঁসির মঞ্চ, যখন সমাজে কোনো অত্যাচার অন্যায় হচ্ছে না তখন তো আর ফাঁসির মঞ্চ প্রয়োজন নেই, তাই বলা হচ্ছে ফাঁসির মঞ্চ কি হচ্ছে? মাটির সঙ্গে মিলিয়ে যাচ্ছে ভারসাম্য রাখবার জন্য। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য কি করছে? মিলিয়ে যাচ্ছে মাটির সঙ্গে। স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে। স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, এই যে যারা দেশের জন্য লড়াই করছে, প্রতিবাদ করছে, কবিরা, শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষরা কি করছে? মৃত্যু ভয় তাদের নেই, তারা মৃত্যুকে স্পর্ধা জানাচ্ছে, মৃত্যুর সামনে দিয়ে তারা হেঁটে যাচ্ছে। তাই বলছে স্পর্ধা জানাচ্ছে কাকে? মৃত্যুকে। মৃত্যুকে কি জানানো হচ্ছে? স্পর্ধা। আর তুচ্ছ ফাঁসুরিকে দিচ্ছে ঝুলিয়ে, আর তুচ্ছ ফাঁসুরিকে কি করা হচ্ছে? ঝুলিয়ে দিচ্ছে। এর অর্থ হলো ফাঁসুরে যিনি ফাঁস দেন বা জল্লাদ, তাকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে না। এর অর্থ হলো যখন ফাঁসির মঞ্চই নেই তখন কি আর ফাঁসুরের প্রয়োজন আছে? তাই বলছে তুচ্ছ ফাঁসুরিকে ঝুলিয়ে দিচ্ছে, আর তুচ্ছ ফাঁসুরিকে দিচ্ছে ঝুলিয়ে। এই ছিল তোমাদের একাদশ শ্রেণীর চারণ কবি কবিতাটির আলোচনা। তোমরা অবশ্যই কবিতাটি লাইন ধরে ধরে পড়ো। এই কবিতার থেকে লাইন তুলে তুলে প্রশ্ন হবে। তোমরা পারলে কবিতাটি মুখস্থ করো। মুখস্থ করলে যে কোনো প্রশ্ন আসুক, তোমাদের তো এমসিকিউ প্রশ্ন হতে চলেছে, যে কোনো প্রশ্ন আসুক তোমরা অবশ্যই এর উত্তর করে আসতে পারবে। ধন্যবাদ।